তো আজকে আমরা আলোচনা করব ম্যাথ এমসিকিউ নিয়ে। ফিজিক্স এমসিকিউ সলভিং এর দুটা পর্বের পর আমি চিন্তা করলাম যে ম্যাথের একটা এই ধরনের এমসিকিউ সলভিং ক্লাস দিই। তো ম্যাথ আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য হবে কিভাবে আমাদের ম্যাথ এমসিকিউ সলভিং এর এবিলিটিটা ইনক্রিজ করতে পারি। আমি খুব বড় বড় কিছু অঙ্ক সিলেক্ট করছি, ওগুলো আমি দেখাবো খুব সহজেই খুব কম সময়ে আমরা কীভাবে করতে পারি। আমার ভিডিওটার মেইন উদ্দেশ্য হবে যে সময় বাঁচানো, পরীক্ষায় সময় বাঁচানো। এগুলো অঙ্ক আমরা সবাই পারি, কিন্তু যেন খুব তাড়াতাড়ি করতে পারি এই ধরনের কিছু টেকনিক নিয়ে আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিও শেষে। তো আপনারা চাইলে প্রশ্নগুলা স্ক্রিনে আসার আগে পজ করে নিজে ট্রাই করতে পারেন। যদি মনে করেন যে দেখবেন যে আপনাদের কত সময় লাগতেছে আর ভিডিওটা দেখার পরে আপনাদের কত সময় লাগতেছে, তাহলে আশা করি বুঝতে পারবেন যে ভিডিওটা দেখে ফলে আপনার কোনো লাভ হইলো না ক্ষতি হইলো। তো শুরু করি আমাদের ম্যাথ। তো আজকে আমি দেখাবো যে ম্যাথ যত বড়ই হোক না কেন, উত্তর বের করা এমসিকিউর ক্ষেত্রে কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি। খুব ম্যাথ বড় হইলে এমসিকিউর উত্তর বের করা আরও মনে করেন ছোট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়, শুধু একটু ভিন্ন ওয়েতে চিন্তা করতে হয় ম্যাথটাকে। তো আমরা প্রথম প্রশ্ন, আমাদের আজকের প্রশ্নগুলো সাধারণত থাকবে জটিল সংখ্যা থেকে আর থাকবে ত্রিকোণমিতি থেকে। তো শুরু করি প্রথম প্রশ্ন আমাদের। তো আমাদের প্রথম প্রশ্ন বলছে যে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণের দুটি মূল হলে আলফা টু দি পাওয়ার 101 প্লাস বিটা টু দি পাওয়ার 107 এর মান কত? তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা আবার বহুপদী, কি এটা আপনার জটিল সংখ্যার কীভাবে সমস্যা হলো? এটা তো বহুপদী সমস্যা। এখানে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এখানে আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল পাচ্ছি 1 আর আলফা বিটা ইকুয়াল পাচ্ছি 1। দেন আমরা বের করবো আলফা টু দি পাওয়ার 101 প্লাস বিটা টু দি পাওয়ার 107। তো এখন আমরা আলফা টু দি পাওয়ার 101 আর বিটা টু দি পাওয়ার 107 সূত্র তো জানি না। আমাদের সাধারণত পরীক্ষায় খুব ছোট ছোট অঙ্ক বলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত। তো আমরা সবাই এগুলো সূত্র জানি, বা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত। কিন্তু এইটা আমরা এখন কীভাবে বের করবো? তো আমি এখন দেখাবো যে এটা আসলে জটিল সংখ্যা প্রবলেম। তো দেখাই আমি কীভাবে এটা জটিল সংখ্যার প্রবলেম। আপনারা যদি এই সমীকরণটা লক্ষ্য করেন, তো এই সমীকরণটা থেকে যে দুইটা মূল পাবেন, ওই দুইটা মূল আসলে সে হবে ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার। এটা আমি কীভাবে বুঝলাম? তো আপনারা যদি এই সমীকরণটা একটু লক্ষ্য করেন, -1 এর সমীকরণটা ওমেগা কিউব ইকুয়াল, তো এটা আমরা পাই ওমেগা কিউব, আপনার পাই হচ্ছে +1 ওমেগা কিউব ইকুয়াল 0। তো এটা যদি আমরা সমাধান করি এক্স প্লাস 1 আসবে, এখানে একটা আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। তো এই সমীকরণে যদি মূলগুলা করি তাহলে আসবে -1, আপনার আসবে মাইনাস ওমেগা, আসবে মাইনাস ওমেগা স্কোয়ার। আবার এইখানে এখানটা এক্স প্লাস 1 ইকুয়াল 0 ধরি, এক্স এর মান পাচ্ছি -1। তো বাকি যে দুইটা মূল, ওই দুইটা মূল তাহলে এটা থেকে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে যে আলফা আর বিটা পাবো, আলফা ইকুয়াল পাবো মাইনাস ওমেগা আর বিটা ইকুয়াল পাবো ওমেগা স্কোয়ার। তো আমরা যদি এভাবে যদি আমরা এখন এই সমীকরণে যদি আলফার মান মাইনাস ওমেগা টু দি পাওয়ার 101 বসিয়ে দিই আর মাইনাস ওমেগা স্কোয়ারের উপর যদি 107 বসাই, তো আমরা ওমেগার হিসাব সবাই জানি যে ওমেগাকে 3 দিয়ে ভাগ দিতে হয় পাওয়ারটাকে। তাহলে যদি সহগে 0 পাই, ভাগশেষ 0 পাই, তাহলে 1, ভাগশেষ 1 পাইলে পাই আমরা হচ্ছে আপনার ওমেগা, আর ভাগশেষ ওমেগা স্কোয়ার পাইলে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে আপনার ওমেগা স্কোয়ার। আর ওমেগা কিউব ইকুয়াল 1 আমরা সবাই জানি। আবার ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, এগুলো আমাদের সবার পরিচিত। তো এখান থেকে আমরা যদি এটাকে ভাগ দিই, তাহলে এটা ভাগ দিলে আমরা ভাগশেষ কত পাবো? 2 পাবো। তো আমরা যদি ওমেগা স্কোয়ার করি, মাইনাস ওমেগার উপর স্কোয়ার দিই, তাহলে ওমেগা স্কোয়ার হবে। আর এখানে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগশেষ কত পাবো? এখানেও আমরা ভাগশেষ পাচ্ছি আপনার 2। আপনারা চাইলে ভাগ করে দেখতে পারেন। তো এটা আমাদের 2 যদি ভাগশেষ হয় তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। দেন আমরা যদি এটা হিসাব করি ওমেগা স্কোয়ার প্লাস এটাকে যদি আবার ভাগ দিই, আসবে আপনার ওমেগা। দেন আমরা কি জানি? ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত জানি? 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত? -1। তাহলে এটা কত আসছে? -1। তাহলে আমাদের আলফা টু দি পাওয়ার 101 প্লাস বিটা টু দি পাওয়ার 107 এর মান কত আসলো? -1। তো দেখেন আপনারা, প্রশ্নটা কিন্তু খুব কঠিন মনে হচ্ছিল প্রথমেই, যে আলফা বিটার উপর পাওয়ার এত বড় বড়, তো উত্তর কীভাবে বের করবো, এটা একটা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো আমি দেখালাম যে খুব সহজে আমরা কীভাবে করতে পারি। আমাদের এই অঙ্ক থেকে শিক্ষণীয় দুইটা বিষয় আছে, যে আমাদেরকে কখনো যদি প্রশ্নতে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দেওয়া থাকে ইকুয়াল 0, দুইটা মূল যদি আলফা বিটা দেওয়া থাকে, তাহলে আমরা যেন দেখেই বুঝতে পারি যে এটা আলফা বিটা হবে ওমেগা স্কোয়ার।
আর যদি ওমেগা স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল যদি 0 দুইটা মূল যদি বলে এই সমীকরণে, তাহলে এই মূলগুলো হবে মাইনাস ওমেগা স্কোয়ার। তো এগুলো আমাদের মুখস্থ থাকার বিষয়। তো আমরা আশা করি দুইটা বিষয় নোট করে নিলে ভালো হয়, যে কখনো যদি প্রশ্নে বলে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0 বিশিষ্ট সমীকরণে দুটি মূল, তাহলে আমরা সরাসরি ধরে নিব যে ওই সমীকরণের মূল দুটি আসলে ওমেগা আর ওমেগা স্কোয়ার। আর যদি বলে যে আপনার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0 সমীকরণের দুটি মূল আলফা বিটা, তাহলে আমরা যেন দেখেই বলতে পারি যে এখানে আলফা বিটা হলো মাইনাস ওমেগা কোমা আর একটা বিটা হলো মাইনাস ওমেগা স্কোয়ার। তো আমাদের মাঝে মাঝে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে যে এই সমীকরণটা দিয়ে বলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান 0 দুইটা মূল আলফা বিটা, দেন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল কত। তো এটা যদি আমরা দেখেই বুঝতে পারি যে আলফার মান মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা আমরা বুঝেই পাচ্ছি যে -1। তাহলে আর আমাদেরকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সূত্র আলফা প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2ab বা আলফা এগুলো সূত্র আর ফেলাইতে হচ্ছে না। তো আমরা আশা করি যে এই দুইটা মুখস্থ রাখবো। তো এই সাথে আমাদের প্রথম প্রশ্ন শেষ হলো। তো আমরা এখন দ্বিতীয় প্রশ্ন দেখি। দ্বিতীয় প্রশ্ন আমাদের জটিল সংখ্যা থেকে। তো শুরু করি আমাদের দ্বিতীয় প্রশ্ন। তো এই প্রশ্নে আপনার বলা হয়েছে যদি জেড একটা জটিল সংখ্যা দেওয়া আছে √3/2 প্লাস i/2 টু দি পাওয়ার 5 প্লাস √3/2 মাইনাস i/2 টু দি পাওয়ার 5 হয়, তাহলে বলছে যে জটিল সংখ্যাটা রিয়েল অংশ, এই জটিল সংখ্যাটা রিয়েল অংশ 0 হবে। এ নাম্বার অপশন। বি নাম্বার হচ্ছে ইমাজিনারি পার্টের যে সহগটা ওটা 0 হবে, আর হচ্ছে রিয়েল যে পার্টটা ওটার সহগটা ঋণাত্মক হবে। আর এই ধরনের অপশন দেওয়া আছে, এখানে বলছে যে রিয়েল পার্টটা ধনাত্মক হবে, ইমাজিনারি পার্টটাও ধনাত্মক হবে। আবার এখানে বলছে যে রিয়েল পার্টটাও ধনাত্মক আর কাল্পনিক পার্টটা ঋণাত্মক হবে। তো দেখি আমরা কি হয়। তো জেড ইকুয়াল আমাদের কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে √3/2 প্লাস i/2 টু দি পাওয়ার 5, দেন আছে √3 প্লাস 2 মাইনাস i/2 টু দি পাওয়ার 5। তো আমরা এটা দেখেই অনেকেই সরাসরি দ্বিপদী বিস্তৃতির আপনার এক্স প্লাস এ টু দি পাওয়ার এন এর সূত্র 5 পর্যন্ত বিস্তৃতি করা শুরু করে দিতে পারি, অনেকেই করতে পারি, করে হিসাব টিসাব করতে পারি। তো এটা অনেক লেন্দি প্রসেস, আমি ওই প্রসেসে যাচ্ছি না, কারণ ওই প্রসেস করতে গেলে আপনার একটা এমসিকিউ করতে পরীক্ষা সব সময় শেষ চলে যাবে। তো আমরা যদি এককের ঘনমূলগুলোর দিকে লক্ষ্য করি, ওমেগার মান আমরা কি জানি, ওমেগার মান জানি আমরা -1 মাইনাস √3i বাই কত জানি 2, আর ওমেগা স্কোয়ার ইকুয়াল জানি -1 প্লাস √3i বাই 2। এই দুটো আমাদের সবারই মুখস্থ। তো এটার সাথে অনেকটা পরিচিতি লাগতেছে, কিন্তু এখানে দেখেন পরিচিতি লাগতেছে ঠিকই, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এখানে দেখেন এখানে √3 আছে, আই এর সাথে কিন্তু √3টা নেই। আবার এখানে √3 আছে, √3টা কিন্তু আবার আই এর সাথে নেই। কি একটা ঝামেলার বিষয় না? তো আমরা কি করতে পারি, আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা এখানে কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে পারি। আমরা এটা থেকে এগুলো আনতে পারি। তো কিভাবে আনবো আমরা? তো আমরা যদি মনে করেন এখানে, তো আমরা কিভাবে এগুলো আনতে পারি, আমি যদি একটা আপনাদেরকে ভাঙাই দেখাই, তারপর আমি এখানে লিখতেছি। তো এখানে কি আছে, √3/2 প্লাস i/2 মনে করেন এখানে আছে। তো এটাকে যদি আমরা এখান থেকে যদি আমরা -i কমন নিই, তাহলে কি হয় দেখি। -i এখান থেকে মনে করেন কমন নিলাম, তাহলে কত আসলো এখানে আসলো √3 মাইনাস এখানে একটা আসবে -2i আসলো কি না। তারপর এখান থেকে আমরা তাহলে কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম আপনার -1/2 পাইলাম কি না। দেন আমরা যদি লিখি -i, এখানে যদি আমরা এই এখানে মাইনাসটাকে যদি আমরা এইভাবে লিখি √3i² -1/2, দেন আমরা যদি লিখি -i ইকুয়াল √3i/2 -1/2, দেন তাহলে আমরা কি লিখতে পারতেছি, আমরা পাচ্ছি -i ইকুয়াল 2, যদি আমরা লসাগু নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি মনে করেন -1 প্লাস √3i। তো আমরা এটা কি জানি, -1 প্লাস √3i/2 এর মান কি জানি আমরা, আমি এখানে দেখালাম যে -i প্লাস √3i এর মান বাই 2 হচ্ছে ওমেগা স্কোয়ার, বা এটাকে আমরা ওমেগাও বলতে পারি, কারণ আমরা জটিল দুইটা মূল একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়। তো আমরা এটাকে ওমেগা, যেহেতু প্লাস আমরা ওমেগা স্কোয়ার ধরছি, তো ওমেগা স্কোয়ারই মনে করি জান। তো -i ওমেগা স্কোয়ার, এটার মান আমরা কি পাইলাম, এটার মান পাইলাম আমরা -i ওমেগা স্কোয়ার। তো -i ওমেগা এখানে যদি আমরা বসাই দিই i ওমেগা স্কোয়ার পাওয়ার 5। আবার এটাকে যদি আমরা একইভাবে সরল করি, যদি এখানে আপনাদেরকে দেখাই, তাহলে এটা আমরা পাবো, কি পাবো আমরা। তো দেখি আমি করি, তারপর আপনারা ভিডিও।
তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে আপনার কি পাইলাম, আমরা পাইলাম আই ওমেগা। কীভাবে পাইলাম আপনারা এটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি ভিডিওটা পজ করে একটু হিসাব করলাম, যেহেতু ভিডিওটা বেশি বড় না হয়। তো এখানে আমরা আই কমন নিছি, তো এখানে √3 আছে, তো এখানে নিচে আই আছে, তো আমরা এখানে -1 দি ওমেগা স্কোয়ার লিখে মানে এইভাবে হিসাব করছি, আই আর এখানে আই কাটা দিয়ে আই ওমেগা। তো এটার মান আমরা পাইলাম আই ওমেগা, তো ⁵। তো এইখান থেকে যদি আমরা হিসাব করার চেষ্টা করি তাহলে আমরা কি পাচ্ছি, তো -I⁵ আর ω⁻10, আর এখানে আমরা পাবো I⁵ ইন্টু ω⁻5। দেন আমরা এখানে হিসাব করলে পাবো, এখান থেকে আমাদের আসছে -I আর ω⁻10 মানে হচ্ছে আপনাদের 9 ওমেগা, আর এখান থেকে আমাদের আসতেছে আই ওমেগা স্কোয়ার। দেন আমরা যদি আই কমন নিই তাহলে আসতেছে আপনাদের ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। দেন আমরা যদি এখানে কি আসতেছে আমাদের ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তো আমরা যদি এখানে যদি বিয়োগ করে দিই, এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার মান আমরা কি পাই, আমরা যদি একটু লক্ষ্য করি তো আমরা কি পাবো, এখান থেকে আমরা যদি ওমেগা থেকে ওমেগা স্কোয়ার থেকে ওমেগা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো আপনার, তাহলে আমরা পাচ্ছি √3/2 প্লাস √3/2 আই। দেন আমরা তাহলে এটা পাচ্ছি √3i। তো এখানে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আমরা কি পেলাম √3i। তো আমরা যদি এখানে এটা বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি আই √3i। দেন আপনার পাচ্ছি √3i স্কোয়ার, তাহলে -√3। তাহলে আমরা এটার এই জেডের মান কি পাইলাম, জেডের মান আমরা পাইলাম -√3। তো এখানে জেডের মান পাইলাম -√3। তো এখানে কি জেডের মান কোনো ইমাজিনারি পার্ট আছে, তো কোনো এখানে যেহেতু কাল্পনিক পার্ট নেই তাই I am z = 0 হবে। তো I am z কোথায় কোথায় 0 আছে, এখানে 0 আছে, =0, আর রিয়েল পার্ট ঋণাত্মক, তো এখানে কি রিয়েল পার্ট আছে -√3, তো এটা অবশ্যই ঋণাত্মক, তাহলে আমাদের বি উত্তর। তো প্রশ্নটা আপনাদের একটু কঠিন মনে হতে পারে, খুব একটা কঠিন না প্রশ্নটা, আপনারা যদি একটু লক্ষ্য করেন। এখানে মেইন উদ্দেশ্য আমার ছিল এই প্রশ্নটা নেওয়ার, যে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের যদি প্রশ্ন আমাদের দিয়ে দেয় তো এখানে 5 পর্যন্ত বিস্তৃতি করা তো আমাদের পক্ষে সম্ভব না। তো এখানে আমাদের একটু দেখেই বুঝতে হবে যে এখানে √3 আছে, এখানে যেহেতু √3 এখানে আছে, এখানে ওমেগার মানটা আমরা কীভাবে আনতে পারি একটু চেষ্টা করতে হবে। এটার জন্য আমরা কী করলাম, প্রথমটাতে -ω কমন নিলাম, পরেরটাতে -i কমন নিলাম, পরেরটাতে i কমন নিলাম, তারপর আমরা পাইলাম -i ওমেগা স্কোয়ার, আর এখানে পাইলাম আমরা i ওমেগা। দেন হিসাব করে এখানে যেহেতু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার মান আমাদের জানা নেই, তো এটা আমরা সেই জন্য ওমেগা স্কোয়ার থেকে ওমেগা বিয়োগ দিয়ে দিলাম, পাইলাম আমরা √3i। দেন √3i আর i স্কোয়ার আমার মাইনাস, তাহলে -√3 আমাদের চলে আসলো, তো আমাদের উত্তর চলে আসলো বি। তো প্রশ্নটা একটু ইন্টারেস্টিং ছিল, তো আশা করি আপনাদেরকে ভালো লাগছে প্রশ্নটা। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা আমাদের খুব সহজ একটা প্রশ্ন, এটা একবার আমাদের মানে পরীক্ষা কোন যেন পরীক্ষা আসছিল। তো এখানে বলা আছে দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n ফর হুইচ, মানে এখানে n এর মান স্মলেস্ট ধনাত্মক সর্বনিম্ন ধনাত্মক সংখ্যা কত হইলে n এর মান এখানে এটা = 1 পাবো। তো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তো আমরা যদি উপরে নিচে এখানে যদি অনুপন্ধি দিয়ে গুণ দিই, তাহলে এটা আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 1 - ওমেগা, দেন 1 + ওমেগা। তো এখান থেকে আমরা পাবো 2, এখান থেকে আমরা পাবো 2i, দেন আমরা এটা কত পাবো i। তো i⁴n, তো i⁴n = 1। তো স্মলেস্ট এখানে যদি n এর মান 1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, কি পাবো, i পাবো। n এর মান 1 বসালে i পাবো, n এর মান 2 বসালে পাবো -1, n এর মান 3 বসালে কত পাবো -i, আর n এর মান 4 বসালে কত পাবো 1 পাবো। তাহলে আমাদের স্মলেস্ট n কত 4। তো এখানে যদি আমরা n এর মান 4 দিই, স্মলেস্ট এরপরে 4 এর পরে কিন্তু 8 দিলেও হবে, আবার 8 এর পর 12 দিলেও হবে, কিন্তু এখানে 16 দিলেও কিন্তু 1 পাবো। কিন্তু এখানে বলছি স্মলেস্ট কত, মানে স্মলেস্ট ভ্যালু কত, n এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে কিন্তু 4, কিন্তু এখানে অপশন আছে 8, 16, 12,
নান অফ দিস, তাহলে এটা আমাদের কত উত্তর হবে? আমাদের উত্তর হবে নান অফ দিস। কারণ এখানে 8 দিলেও যদিও 1 আসবে, 16 দিলেও যদিও 1 আসবে, কিন্তু এগুলা স্মলেস্ট না, স্মলেস্ট কিন্তু 4। তো এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো এটা ডি উত্তর। তো এটা একটু ইন্টারেস্টিং পার্ট ছিল যে এন এর মান 4 সর্বনিম্ন। তো এখানে যদি বলতো যে পজিটিভ ইন্টিজার না বলে যদি শুধু রিয়াল নাম্বার বলতো যে রিয়েল নাম্বার আসবে এন এর সর্বনিম্ন কত মান হলে, তাহলে কিন্তু আমাদের এন এর মান 2 হইতো, কারণ রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু -1ও পড়ে। তো এন এর মান যদি 2 হয় তাহলে কিন্তু এখানে এইটার মান কিন্তু -1 আসতো। তো এটা আমরা একটু লক্ষ্য রাখবো। তো এটা প্রশ্ন সহজ ছিল। তো আমাদের নেক্সট প্রশ্নটা জটিল সংখ্যা থেকে। তো আমরা এই নেক্সট প্রশ্ন দিয়ে জটিল সংখ্যা শেষ হবে আজকের মতো। তো শুরু করি। নেক্সট প্রশ্নটা বলছে আমাদের যদি জেড ইকুয়াল এক্স প্লাস আই হয়, তাহলে জেড মাইনাস 5i বাই জেড প্লাস 5i মডুলাস ইকুয়াল 1 হলে এটা কি? এটা হচ্ছে এক্স এক্সিস, এটা একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই ইকুয়াল 5। আর সি নাম্বার অপশন আছে এ সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন, মানে একটি বৃত্ত যা কেন্দ্রগামী। আর ডি নাম্বার অপশনে আছে আমাদের নান অফ দিস। তো আমরা এটা সবাই জানি। তো এটা যদি আমরা এভাবে লিখি জেড মাইনাস 5i দেন জেড প্লাস 5i ইকুয়াল 1, দেন আমরা হিসাব করব। এখানে আপনাদের এক্স প্লাস আই ওয়াই মাইনাস 5i, এক্স প্লাস আই ওয়াই প্লাস 5i ইকুয়াল 1, দেন আমরা হিসাব করব এক্স ইকুয়াল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল 1। দেন এটা এই পাশে পার করে দিয়ে বর্গ করব, বর্গ করে টোরে আমাদের উত্তর আসবে ওয়াই ইকুয়াল 0। তো এটা একটা লম্বা প্রসেস। ওয়াই ইকুয়াল 0 মানে এক্স অক্ষে ওয়াই ইকুয়াল 0 কার সমীকরণ? এক্স অক্ষের সমীকরণ আমরা কি জানি? এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল 0। তাহলে এটা উত্তর কত হচ্ছে? এ হচ্ছে। তো আমরা এইভাবে খুব সহজে করতে পারি। কিন্তু এটা যদি আমরা একটু চিন্তা করি, তো মডুলাস মানে কি? মডুলাস মানে কি? মডুলাস মানে 0 0 বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব। মনে করেন এটা একটা যদি জটিল সংখ্যা হয় 3 + 4i, তাহলে এটা কি বোঝাচ্ছে? 3 + 4i এর মডুলাস কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে 0 0 বিন্দু থেকে 3 4 বিন্দু, যে একটা বিন্দু আছে ওই বিন্দু দূরত্ব, এটাই বোঝাচ্ছে এই মডুলাসটা। আর হচ্ছে এই ধরনের যদি থাকে জেড প্লাস 1, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এক্স ওয়াই বিন্দু থেকে, এক্স ওয়াই একটা বিন্দু চলমান বিন্দু, যেটা থেকে আপনার 1 - 1,0 বিন্দু দূরত্ব। তো ওইভাবে আমরা চিন্তা করতে পারি। তো এখানে জেড -5i এটা বোঝাচ্ছে যে এক্স ওয়াই থেকে, এক্স ওয়াই একটা সঞ্চার পথের চলমান যদি বিন্দু হয়, তাহলে ওই বিন্দু থেকে 0,5 বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব। আর জেড প্লাস 5i বোঝাচ্ছে যে এক্স ওয়াই যদি একটা চলমান বিন্দু হয়, তাহলে 0,-5 থেকে ওই বিন্দু দূরত্ব। তো এই দুইটার অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা যদি একটু প্লট করার চিন্তা করি, যে মনে করেন এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে 0-5 বিন্দু, আর এটা হচ্ছে আপনার 0,5 বিন্দু। তো এমন একটা সঞ্চার পথ যেটা হচ্ছে আপনার এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে সমদূরবর্তী, যেটা আপনার মনে করেন এখানে এটা সমদূরবর্তী হবে সব সময় এক্স ওয়াই বিন্দুটা। এটা এগুলা মনে করেন এক্স ওয়াই বিন্দু। তো এক্স ওয়াই বিন্দু দ্বারা যে সেটটা হবে, ওই সেটটা কী হবে? এটা বোঝা যাচ্ছে যে ওই সেটটা হবে এক্স অক্ষ। তো আমরা এইভাবে চিন্তা করলে খুব দ্রুত এটা করতে পারি। তো এটা উত্তর, সেজন্য এক্স অক্ষ। আবার আমরা কি জানি? জেড প্লাস আপনার মনে করেন 1 বা জেড প্লাস এ বাই জেড প্লাস বি ইকুয়াল যদি কে হয়, তাহলে এটা একটা কিসের সমীকরণ হয়? বৃত্তের সমীকরণ হয়। এটাতে একটা শর্ত আছে, কে কখনো 1 হইতে পারবে না, কারণ কে 1 হলে এটা আবার কিন্তু সরল রেখা হয়ে যাবে। তাই এটা থেকে বোঝাচ্ছে যে এটা একটা সরল রেখা। তো এটার উত্তর হলো এক্স এক্সিস। তো আপনাদের যদি এইটা বুঝতে অসুবিধা হয়, তো আপনারা এইভাবে সমাধান করতে পারেন। এভাবে সমাধান করলে ওয়াই ইকুয়াল 0 আসবে উত্তর। তো আপনাদের যেটা পছন্দ হয় তা ওইটাই সমাধান করতে পারেন। এভাবে করলে তাড়াতাড়ি হয়। তো আমরা এখন নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা লিমিট থেকে। তো লিমিট থেকে আমরা খুব সহজে লিমিটের প্রশ্ন পারি। তো লিমিটের প্রশ্নতে আমাদের প্রথমে কাজ কি থাকে, যে কি ফর্মে আসতেছে। তো এটা যদি আমরা হিসাব করি, এটা 0/0 ফর্মে আসবে। তো আমরা 0/0 ফর্মে আসলে শুরু করে দিই যে এলএস রুল দিয়ে উপরে আর নিচে ইন্টিগ্রেশন করতে, ডিফারেন্সিয়েশন করতে। তো আমরা দেখি না যে এটা ডিফারেন্সিয়েশন করতে। এখানে দেখেন ডিফারেন্সিয়েশন যদি এখানে করতে শুরু করেন, এখানে আপনাদের
ডিফারেন্সিয়েশন করতে করতেই 10-12 মিনিট চলে যাবে, কারণ এখানে দেখেন কট আছে, কটের একবার ডিফারেন্সিয়েশন করতে গেলে আপনার চলে আসবে কসেক স্কয়ার মাইনাস কসেক স্কয়ার, দেন হচ্ছে আপনাকে এখানে কিউব আছে মানে 3বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা একটা অনেক বড় প্রসেস হয়ে যাবে। তো সব প্রশ্নের জন্য আমরা হুট করে ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে এলএস রুল না চলে যাই, এভাবে জন্য আমরা করতে পারি খুব সহজেই। সেজন্য আমাদের এই সাধারণ প্রসিডিউরগুলোও ত্রিকোণমিতি সূত্র উত্তর ব্যবহার করা জেনে রাখা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার কিউব টিউব দিয়ে দিলে তো আপনার এলএস রুল দিয়ে করতে করতে দিন শেষ। তো আমরা এটা করার চেষ্টা করি। তো লিমিট আপনার, তো আমাদের মূল কাজ হলো এখান থেকে পাইটাকে সরানো, প্রথমে 0 নিয়ে আসা। তো আমরা এখানে কট এক্স লিখতে পারি, এখানে কস এক্স লিখতে পারি। তো এখানে যদি আমরা -2 কমন নিয়ে নিই তাহলে আমাদের আসতেছে কত, -π/2 প্লাস এক্স, এটাই আসতেছে। তো হ্যাঁ এটাই আসতেছে। তারপর আমাদের আসবে লিমিট এক্স টেন্স টু π/2, দেন কট এক্স মাইনাস কস এক্স, দেন আমরা এখানে যদি আরেকটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমাদের আসতেছে +8, তাহলে আসতেছে আমাদের π/2 মাইনাস এক্স, দেন আমরা থিটা ইকুয়াল যদি π/2 মাইনাস এক্স ধরি তাহলে এক্স টেন্স টু π/2 হলে থিটা টেন্স টু আমাদের 0 হয়ে যাবে। তো আমরা এটাকে থিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো থিটা টেন্স টু 0, 1/8টাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি, এখানে আসবে আমাদের কিউব হবে, এখানে আমাদের থিটা কিউব, এখানে আমাদের আসবে tan থিটা মাইনাস সাইন থিটা, দেন 1/8 লিমিট থিটা টেন্স টু 0, এখান থেকে যদি আমরা tan থিটা কমন নিয়ে নিই তাহলে আমাদের আসবে 1 মাইনাস কস থিটা থিটা কিউব। তো এখান থেকে আমাদের আসবে 1/8 লিমিট থিটা টেন্স টু 0 tan থিটা বাই থিটা লিমিট থিটা টেন্স টু 0 1 মাইনাস কস থিটা বাই থিটা স্কোয়ার। তো এখান থেকে আমাদের আসবে 1/8 ইন্টু, এখানে আমাদের আসবে 1, এগুলো সূত্র, এটা এখানে আমাদের আসবে হাফ, তাহলে আমাদের উত্তর আসছে কত, 1/16। তো এটা ইকুয়াল কীভাবে হাফ আসলো, আমরা যদি এই সূত্রটা মুখস্থ রাখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স এক্স স্কোয়ার, এটার মান কিন্তু হাফ। এটা কিন্তু সূত্র আঁকা আমাদের বইয়ে যদিও নাই, কিন্তু এটা মনে রাখা খুব প্রয়োজন, কারণ বিভিন্ন অঙ্কে মাঝখানে এটা হঠাৎ করে কাজে লাগে যায়। তো এখানে আমাদের এইটা কীভাবে আসলো, এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a/2, দেন আপনার সাইন থিটা বাই আই থিটা ইকুয়াল 1 লিমিট থিটা টেন্স টু 0 হলে ওটা অ্যাপ্লাই করে, এটা আপনারা বুঝতে পারবেন, এটা খুব সহজ জিনিস। তো এটা আমাদের মুখস্থ রাখা দরকার। তো এটার মেন সামারি হলো যে আমাদের হঠাৎ করে আপনার 0/0 আসলে যে এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে, তো ওটা কিন্তু না, কারণ এল হসপিটাল দিয়ে যদি করতে চাই তাহলে এর থেকে বেশি সময় লাগে যাবে। ওটা আমাদের অপশনাল কেস, যদি একদমই না পারি তারপর আমরা এল হসপিটালে যাইতে পারি, তার আগে আমরা এইভাবে চেষ্টা করব, কারণ আপনার এক্স স্কোয়ার পর্যন্ত এল হসপিটালে যাওয়া উচিত, কিউব হলে আর যাওয়া উচিত নয় আমার মতে, কারণ কিউবের এল হসপিটাল করতে অনেক সময় লাগে যায়। তো এটা 1/16 উত্তর। তো আপনারা নিজে আগে আরেকবার চেষ্টা করে দেখেন যে উত্তরটা আপনারা আনতে পারতেছেন কিনা। তো বুঝতে না পারলে আরেকবার দেখবেন ভিডিওটা রিপ্লে, তো আশা করি বুঝতে পারবেন। তো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক আমাদের ত্রিকোণমিতি থেকে। তো এখানে একটা বিশাল বড় অঙ্ক দেওয়া আছে, দেখেন 3 cos x মাইনাস cos x টু দি পাওয়ার 4 প্লাস 6 sin x প্লাস cos x স্কোয়ার প্লাস 4 sin টু দি পাওয়ার 6 প্লাস cos টু দি পাওয়ার 6 ইকুয়াল হোয়াট। এখানে অপশন দেওয়া আছে 11, 12, 13, 14। তো এটা বিশাল বড় অঙ্ক আপনাদের মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু অঙ্কটা অত বড় না, খুব সহজ অঙ্ক। আপনার মনে করেন কতক্ষণ লাগবে, এটা অঙ্ক 10 সেকেন্ডও লাগবে না আপনাদের করতে। তো আপনারা শুরু করেন, কতক্ষণ লাগে আপনাদের দেখেন, তারপর আমি বলতেছি। ভিডিওটা পজ করেন, একটু চেষ্টা করেন। তো আপনারা হয়তো শুরু করে দিয়েছেন এতক্ষণে, আপনারা কস এইখানে a মাইনাস বি টু দি পাওয়ার 4 এর সূত্র ফেলাইতে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছেন, এখানে a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 এর সূত্র অনেকে শুরু করে দিয়েছেন, কিন্তু এটা একটা অনেক বড় প্রসেস, অনেক সময় লাগে যাবে ব্যবহার করতে গেলে এই এমসিকিউ করতে আপনাদের পরীক্ষা আর অন্য এমসিকিউ করতে হবে না। তো আমরা এটা কীভাবে করতে পারি, তো আমরা এটা করার টেকনিক হলো, এটাকে বলে প্রতিস্থাপন টেকনিক। তো আমরা যদি এক্স এর মানকে কোনো একটা মান দিয়ে প্রতিস্থাপন করে দিতে পারি, এক্স ইকুয়াল মনে করেন 0 ডিগ্রি বা এক্স ইকুয়াল 90 ডিগ্রি দিয়ে যদি প্রতিস্থাপন করে দিতে পারি, তারপর আমরা যে মানটা পাবো ওইটাই উত্তর। তো এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা এখানে যদি এক্স এর মান 0 বসাই, তো এখানে 3, আপনার সাইন এক্স এর মান, সাইন 0 ডিগ্রির মান কত 0, মাইনাস কস 0 ডিগ্রির মান কত 1 টু দি পাওয়ার 4 প্লাস 6, এখানে সাইন
জিরো ডিগ্রির মান কত 0 প্লাস কস 0 ডিগ্রির মান কত 1 স্কোয়ার প্লাস 4 সাইন টু দি পাওয়ার 6 সাইন 0 ডিগ্রির মান কত 0 টু দি পাওয়ার 6 প্লাস কস 1 টু দি পাওয়ার 6। দেন যদি আমরা হিসাব করি এখানে আমাদের আসছে 3 প্লাস 6 প্লাস 4 কত আসছে 13। এইটাই উত্তর। তো আপনারা যদি মনে করেন যে থিটা দিয়ে তো আসবে 90 দিয়ে কি আসবে, তো হিসাব করেন 90 দিকে, এবার 90 বসাই। 3 সাইন 90 মান 1 কস 90 মান 0 টু দি পাওয়ার 4 6 1 প্লাস 0 স্কোয়ার প্লাস 4 1 প্লাস 0 দেখেন 13। তো এক্স ইকুয়াল 30 বসালে আসতেছে কিনা বা এক্স ইকুয়াল 60 বসালে আসতেছে কিনা বা এক্স ইকুয়াল 45 বসালে আসতেছে কিনা আপনারা চেক করতে পারেন কত আসতেছে, 13ই আসবে উত্তর। তো আপনাদের যদি মনে হয় যে আমরা এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার 4 বা এ প্লাস বি হোল স্কোয়ার এগুলা সূত্র দিয়ে দেখবো হচ্ছে কিনা, তো আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন যে 13 উত্তর আসবে। তো এটা প্রতিস্থাপন মেথড, আমরা এটা ফলো করতে পারি। সাইন কসের ক্ষেত্রে আমরা কি করব, সাইন কসের ক্ষেত্রে আমরা এক্স এর মান 0 বা 90 দিয়ে ট্রাই করতে পারি, কারণ তাহলে আর হচ্ছে আপনাদের যদি আবার 10 এর ক্ষেত্রে যদি অঙ্ক আসে তাহলে কিন্তু আমরা 90 দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ 10 90 ডিগ্রি মানে ইনফিনিটি, যেটা আমাদের হিসাবের সাধ্যে না, ইনফিনিটি হিসাব আমরা জানি না। তো 10 এর ক্ষেত্রে আমরা 45 অ্যাপ্লাই করতে পারি, কারণ 10 45 ডিগ্রি মানে 1, বা 10 0 অ্যাপ্লাই করতে পারি। তো এইভাবে আমাদের একটু টেকনিক লাগবে, সব কিলাতে 0 আর 90 দিয়ে হবে না, কিছুতে অন্য কিছু দিয়েও চেক করতে হতে পারে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো এখানে বলছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 4xy বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ট্রু। যদি এটা শর্ত হয়, শর্ত হবে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবল যদি। নিচের কোন শর্তটা, এই চারটার মধ্যে কোন শর্তের জন্য এটা শর্ত হবে। তো আমরা কি জানি সেক স্কোয়ার থিটার মান অবশ্যই 1 থেকে বড় হবে, এগুলো আমাদের সবারই জানা। সেক স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার রেঞ্জ ডোমেন। তো আমরা এখানে কি দেওয়া আছে, সেক স্কোয়ার থিটা ইকুয়াল আছে আমাদের 4xy এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অবশ্যই 1 থেকে বড় হবে। তো আমরা কি লিখতে পারি 4xy এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দেন আমরা 4xy এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দেন আমরা লিখতে পারি 4xy এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, দেন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy ইকুয়াল 0, দেন আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 0। তো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এটা হচ্ছে ঋণাত্মক, কখনোই হতে পারে না। তো এটার মান কত হইতে, এটার মান এখানে সর্বোচ্চ যেহেতু 0 সমান হতে পারে তাই সর্বোচ্চ 0ই হবে। তো এক্স ইকুয়াল ওয়াই, একমাত্র এক্স ইকুয়াল ওয়াই যখন হবে তখনই এটা ফাংশনটা ট্রু হবে। তো এখানে আমরা যদি অপশন দেখি এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল 0, এক্স ইকুয়াল ওয়াই, সি অপশন আছে, কিন্তু সি এখানে অপশন হবে না, বি অপশন হবে। কারণ কেন বি হবে, কারণ এক্স ইকুয়াল যদি 0 হয়ে যায়, তো আপনারা দেখেন এক্স ইকুয়াল 0 হয়ে গেলে এই ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, সেক স্কোয়ার থিটা ইকুয়াল 0 হয়ে যাচ্ছে, কিন্তু সেক স্কোয়ার থিটার মান কিন্তু 1 হতে হবে। তো সেক স্কোয়ার থিটার মান যেহেতু 0 হতে পারবে না কখনো, তাই এক্স 0 হলে কিন্তু এটা আপনার 0 হয়ে যাচ্ছে। তো সেক স্কোয়ার থিটার মান কিন্তু কখনো 0 হতে পারবে না, তাই এক্স নট ইকুয়াল 0। তো আমরা যদি আগেই বলে দিচ্ছি যে এক্স ইকুয়াল ওয়াই, তাহলে ওয়াইও কখনো 0 হবে না, যেহেতু এক্সই কখনো 0 হবে না, তাহলে ওয়াই কীভাবে 0 হবে। তো তাই এখানে বি উত্তর। এখানে যদিও বলে দেওয়া উচিত ছিল যে ওয়াই নট ইকুয়াল 0 অপশনে, কিন্তু যেহেতু আমরা আগে বলে দিচ্ছি যে এক্স ইকুয়াল ওয়াই, তাহলে যেহেতু আবার বলে দিচ্ছি যে এক্স নট ইকুয়াল 0, তাহলে ওয়াইও নট ইকুয়াল 0, বোঝা যাচ্ছে এটা, তাই বি উত্তর। তো আমাদের নেক্সট প্রশ্ন ত্রিকোণমিতি থেকে। তো আপনারা আগের প্রশ্ন কিছুটা রিলেট করতে পারবেন। এখানে বলছে এফ অফ কে এক্স 1/k সাইন কে টু দি পাওয়ার এক্স প্লাস কোস টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স রিয়াল নাম্বার আর কে এর মান 1 থেকে বড় বা 1 এর সমান। তো এফ অফ 4x মাইনাস এফ অফ 6x ইকুয়াল কত। তো আমরা প্রথমে যদি এফ অফ 4x বের করি তাহলে কত পাই, এখানে কে এর জায়গায় শুধু 4 বসাবো, 1/4 সাইন 4x প্লাস কস 4x, আর এফ অফ 6x যদি করি তাহলে আসবে 1/6 সাইন 6x প্লাস কস 6x। দেন এই দুটো আমরা বিয়োগ করব, এফ অফ 4x মাইনাস এফ অফ
6x। তখন আমরা এটা কি করব, এটা কি আমরা a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 এর সূত্র ফেলাবো, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর সূত্র ফেলাবো? কখনোই না, কারণ আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে x এর মান 0 বা 90 যে কোনো একটা বসাই দিব। তো আমরা x এর মান 0 যদি বসাই তাহলে দেখি কি হয়, 1/4 0 প্লাস 1 মাইনাস 1/6 0 প্লাস 1, তাহলে কত আসতেছে আমাদের 1/4 মাইনাস 1/6। তো 1/4 1/6 হলে কত হয়, যদি 12 হয় লসাগু তাহলে হয় 3 মাইনাস 2, তাহলে আমাদের উত্তর আসতেছে 1/12। তো আমরা যদি 90 বসায় দেখি তাহলে আমরা চেষ্টা করতে পারি। আবার আমরা যদি ম্যানুয়ালি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 এর সূত্র অ্যাপ্লাই করি, তাই এ অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করতে পারি, দেখবো যে এটাই উত্তর আসবে। তো এটা ছিল টেকনিক, এক্স এর প্রতিস্থাপন টেকনিক এটাকে বলে, যে সাবস্টিটিউশন মেথড। এখানে এক্স এর মানটাকে আমরা যে কোনো একটা মান দিয়ে প্রতিস্থাপিত করে দিছি। তো এটা বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এই রিলেটেড 2টা অঙ্ক নিয়েছিলাম। তো এটা শেষ হলো 2 না। তো এরপরের প্রশ্নটা আমাদের ইন্টিগ্রেশন থেকে। তো আমরা দেখি এরপরের প্রশ্নটা। এরপর প্রশ্নটাতে বলছে যদি আই টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার এন এক্স ডিএক্স হয়, এখানে এন এর মান 1 এর থেকে বড়, তাহলে আই টু দি পাওয়ার প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 6 ইকুয়াল কত? ইকুয়াল এ 10 টু দি পাওয়ার 5x প্লাস বি এক্স টু দি পাওয়ার 5x প্লাস সি, যেখানে এক্স ইজ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তাহলে এ বি এর মান কত? তো আমরা দেখি আই টু দি পাওয়ার এন আমাদের কী দেওয়া আছে, 10 nx dx, তাহলে আই টু দি পাওয়ার 4 কত হবে, 10 4x dx, আই টু দি পাওয়ার 6 হবে আমাদের 10 6x dx। দেন এই দুটো যদি আমরা যোগ করে দিই, দেন আমরা এখান থেকে যদি 10 টু দি পাওয়ার 4 কমন নিই, তাহলে আমাদের কত আসে, সরি আমরা 10x ইকুয়াল যদি টি ধরি, তাহলে আমরা পাবো টি টু দি পাওয়ার 4 ডিটি, তাহলে আমরা পাবো টি টু দি পাওয়ার 5 প্লাস সি। আমরা টি ইকুয়াল কি ধরছিলাম, তো আমরা টি ইকুয়াল ধরছিলাম 10x, তাহলে আমরা পাবো এখানে যদি আমি লিখি এটাকে যদি আমি আরেকটু ভালো করে লিখি তাহলে আমরা কি পাচ্ছি, 10 টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি। কেন আমি এক্স টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি লিখলাম, কারণ আমাদেরকে এটার সাথে মিলাইতে হবে। তো আমরা যদি বি এর মান এখানে যদি 0 দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে তো এটা নাই হয়ে যাচ্ছে, তাই আমি এইভাবে লিখলাম। তাহলে আমরা এটাকে যদি এটার সাথে তুলনা করি, আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে এ টু দি পাওয়ার 5x প্লাস বি এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি, এখানে আমাদের এ আর বি এর মান বের করতে বলছে। তো আমরা এখানে থেকে এ পাচ্ছি কত, এ পাচ্ছি ইকুয়াল 1/5 আর বি ইকুয়াল 0, তাহলে আমাদের 1/5 আর 0 কোথায় আছে, সি নাম্বারে আছে। তো সি নাম্বার অপশন। তো আমি আরেকবার বলে দিই, এখানে আমাকে বলছে আই এন এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার nx dx, তো আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 6 বের করতে বলছে। তো আমরা আই টু দি পাওয়ার 4 প্রথমে বের করলাম, আই টু দি পাওয়ার 6 করলাম, তারপর আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 6 যোগ করে তারপর ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশনের জন্য আমরা 10 টু দি পাওয়ার 4 কমন নিয়ে 1 প্লাস সেক স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার, দেন আমরা টি ইকুয়াল 10x ধরে ইন্টিগ্রেশন করে পাইলাম টি টু দি পাওয়ার 5/5। তো টি এর মান 10x, 10 টু দি পাওয়ার 5/5। তো আমাদের যেহেতু এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে ওইটার সাথে তুলনা করে এ বি এর মান বের করতে বলছে, তাই আমরা ওইটার মতো করে নিলাম এটাকে। তো এখান থেকে আমরা এর মান পেলাম 1/5, বি এর মান পেলাম 0। তো আমাদের উত্তর সি, এর মান 1/5, বি এর মান 0। তো এই প্রশ্ন আমাদের এভাবে যদি এরকম প্রশ্ন আসে তাহলে এই প্রসে এগিয়ে যায় আমাদের করতে হবে আর কি। তো আমরা শেষ প্রশ্ন আজকের এই ভিডিওর তো শুরু করি। তো আমাদের আজকের শেষ প্রশ্ন, এই প্রশ্নটাতে জটিল সংখ্যার বেশ কয়েকটি ধর্ম আমাদের কাজে লাগবে। আমি
যখন যে ধর্মটা ব্যবহার করব ওই ধর্মটা আমি সাইডে বলবো তারপর অ্যাপ্লাই করব। তো শুরু করি। আমাদের বলছে যে যদি 2z1/3z2 একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হয় তাহলে z1 - z2/z1 + z2 এর মডুলাস কত। তো আমরা যদি বুঝতে চাই বিশুদ্ধ জটিল সংখ্যা কোনগুলা, যেগুলা আমরা কি জানি জটিল সংখ্যা দুইটা অংশ x + iy, একটা আপনার রিয়াল পার্ট একটা ইমাজিনারি পার্ট। তো যেটা বিশুদ্ধ জটিল ওটাতে কিন্তু আপনার রিয়াল সংখ্যাটা থাকবে না, শুধু ইমাজিনারিটা থাকবে, মনে করেন i এর সাথে কোনো একটা গুণ আকারে থাকবে। তো আমরা ধরে নিই যে এইটা বিশুদ্ধ যে জটিল সংখ্যাটা 2zi + 3z2, এটা আমরা একটা সংখ্যা ধরে নিলাম i যার সাথে কে একটা গুণ আছে মনে করেন, এটা তো বিশুদ্ধ জটিল সংখ্যা। তো আমরা যদি এখান থেকে z1/z2টা বের করি তো কি পাবো আমরা পাবো 2ki, আমরা পাবো 3ki/2। তো আমরা z1/z2টা বের করলাম। তো আমরা এখন যদি আমাদের প্রশ্নটা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা আমরা কাঙ্ক্ষিত z1/z2 পাইলাম। তো আমরা যদি এখন আমাদের প্রশ্নটা লিখি z1 - z2/z1 + z2। তো আমরা এখন যদি উপরে নিচে z2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা পাবো z1/z2 - 1, নিচে আমরা পাবো z1/z2 + 1। তো আমরা z1/z2 আর z1/z2 মান এখানে বের করে রাখছি, ওটা আমরা এখানে বসাই দিই, দেখি কি হয়। তো এখানে যদি আমরা এটা বসাই দিই তাহলে আমরা পাবো এখানে পাবো 3k/2i - 1, এখানে পাবো 3k/2i + 1। দ্বারা আমরা কি জানি, আমরা জানি যে - z এর মডুলাস আর z এর মডুলাস কিন্তু সমান হয়। তো আমরা তাহলে কি লিখতে পারি, আমরা যদি উপরেরটা থেকে মাইনাস একটা কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাই 1 - 3k/2i 1 + 3k/2i। যেহেতু আমরা - z এর মডুলাস = z এর মডুলাস লিখতে পারি, তাই আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি। তো ওটা ইকুয়াল, আমরা যদি এটা ইকুয়াল এটা লিখতে পারি, তাই এটা যদি এই জটিল সংখ্যাটা যদি -z' হয় তাহলে এটা z'। তো আমরা এটা বলতেই পারি। তো এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের নিচেরটা যদি z" হয় তাহলে উপরেরটা তার অনুবন্ধী হয় কি না। তো আমরা কি জানি যে কোনো একটা অনুবন্ধীর মডুলাস চিহ্ন, এটা অনুবন্ধী চিহ্ন উপরে থাকে, কোনো একটা জটিল সংখ্যার মডুলাস ওর অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসের সমান। তাহলে আমরা কি বলতে পারি z" আর z' সমান। তো আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এটা কাটা দিতে পারি, তো আমরা পাই 1। তো এখানে উত্তর কথা এই যে দেখুন 1। তো এখানে বেশ কয়েকটা ধর্ম ব্যবহার করছি। একটা ধর্ম হলো যে -z এর মডুলাস, একটা জটিল সংখ্যা যদি -z হয় এর মডুলাস আর z এর মডুলাস সমান হবে। তো ওটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এটাকে যদি আমরা -z ধরি তাহলে এটাই করে আমরা z লিখতে পারি, যেটা এখানে লিখছি। আর একটা ধর্ম ব্যবহার করছি যে একটা জটিল সংখ্যার মডুলাস ওর অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস সমান হয়। তো এটা যদি একটা জটিল সংখ্যা হয় এর অনুবন্ধী এটা, তাহলে এটার মডুলাস আর এটার মডুলাস সমান হবে। তাই এটা কাটা যায়, এখানে আমাদের 1 থাকবে, তো 1 উত্তর। আমরা প্রথমেই কি করছি যে প্রথমে বলছি বিশুদ্ধ জটিল সংখ্যা। তো আমরা বিশুদ্ধ জটিল সংখ্যা শুধু কাল্পনিক অংশটা থাকে, সেজন্য আমরা এটা ইকুয়াল একটা ধ্রুবক ইন্টু কাল্পনিক নাম্বার ধরছি, ওখান থেকে z1/z2 বের করছি, তারপর এটা থেকে z2 দিয়ে ভাগ দিছি উভয়টাকে, তারপর এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা অ্যাপ্লাই করছি এই ধর্মটা, তারপর এই ধর্মটা অ্যাপ্লাই করছি, আমরা পাইছি 1। তো এটার উত্তর 1। আশা করি এটা বুঝতে পারছেন। তো এখানে বেশ কয়েকটা ধর্মের ব্যবহার হয়েছে বিশুদ্ধ কি যেন জটিল সংখ্যার, এই ধর্মগুলা বলে দেওয়ার উদ্দেশ্যে আমার এই এমসিকিউটা সলভ করানো। তো আশা করি আজকে এই 10টা এমসিকিউ শেষ হইল। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমি নেক্সটে আরও দিব এমসিকিউ ফিজিক্স এবং ম্যাথের সলভ নিয়ে এমসিকিউ সলভ নিয়ে কিছু ইন্টারেস্টিং এমসিকিউ নিয়ে। তো আশা করি সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।